আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে কবির স্নাতক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ট্যাগ কোশ্চেন। শিক্ষার্থীরা তোমরা অবগত রয়েছো যে এই ট্যাগ কোশ্চেনটি তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা ভালো একটা মার্কস অর্জন করতে পারো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা ভালোভাবে তোমরা দেখবে এবং ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি আজকে তোমাদের জন্য যে ট্যাগ কোশ্চেনটি আলোচনা করব তা হচ্ছে ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেনটা হচ্ছে একটা কোশ্চেন যেটা যে কোনো একটা সেন্টেন্সের সাথে, যে কোনো একটা স্টেটমেন্ট সেন্টেন্স অথবা যে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে সম্পৃক্ত থাকে এবং যে কোনো একটা অপারেটিভ সেন্টেন্সের সাথে হতে পারে, যে কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাথে হতে পারে, যেটা বক্তা তার শ্রোতার কাছে যে কোনো কিছু জোর দিয়ে জানার জন্য আসলে এটা ব্যবহার করে থাকে। আজকে আমরা আলোচনা করব এই ট্যাগ কোশ্চেনের মধ্যে আসলে কি থাকে, এই ট্যাগ কোশ্চেনটা আসলে কিভাবে সহজভাবে করা যায়। আজকে হচ্ছে আমার এই ট্যাগ কোশ্চেন আলোচনার পার্ট 1। আশা করছি তোমরা পরবর্তীতে পার্ট 2 এবং এর পরবর্তীতে আমার এই চ্যানেল থেকে তোমরা ক্রমান্বয়ে সবগুলো তোমরা পাবা। তো তোমরা ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা জানাবে। আশা করছি ট্যাগ কোশ্চেনের মধ্যে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে অক্সিলিয়ারি পার্ট, আরেকটা হচ্ছে প্রোনাউন পার্ট। তোমরা খেয়াল করবে ট্যাগ কোশ্চেনের মধ্যে শুধুমাত্র দুটি পার্ট থাকে, একটা হচ্ছে অক্সিলিয়ারি পার্ট আর একটা হচ্ছে প্রোনাউন পার্ট। আমি অক্সিলিয়ারিকে দিয়েছি আমরা ডান পাশে, আর প্রোনাউনটাকে দিয়েছি ডান পাশে, আর অক্সিলিয়ারিকে দিয়েছি আমি বাম পাশে। অর্থাৎ তোমরা যখন লিখবা তখন অবশ্যই তোমরা সেটা ডান বাম ঠিক করে লিখবা। অর্থাৎ প্রথমেই তোমাকে লিখতে হবে অক্সিলিয়ারি পার্ট, তারপর লিখতে হবে তোমাকে প্রোনাউন পার্ট। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব অক্সিলিয়ারি পার্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো পার্ট 2-র মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রোনাউনটা তোমাদেরকে সহজে অ্যাপ্লাই করা যায়। সর্বশেষ পার্ট 3-তে আমি আলোচনা করব একটা ট্যাগ কোশ্চেনের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। তাহলে আজকে আমার এই পার্ট 1-এর আলোচনা হচ্ছে ট্যাগ কোশ্চেনে অক্সিলিয়ারি ভার্বটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে আমরা যেটা বোঝাচ্ছি তা হচ্ছে অ্যাফার্মেটিভ বলতে বোঝাচ্ছি আমি হ্যাঁ বোধক, আর নেগেটিভ বলতে বোঝাচ্ছি আমি না বোধক। অর্থাৎ যখন আমরা কোনো যখন আমরা দেখতে পাবো যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, অর্থাৎ মূল সেন্টেন্সটি কোশ্চেনটি যখন আমরা দেখব যে অ্যাফার্মেটিভে রয়েছে, তখন আমরা ট্যাগ কোশ্চেনটি আমরা করব নেগেটিভ। আর যখন আমরা দেখব যে কোশ্চেনটি নেগেটিভে আছে, তখন আমরা ট্যাগ কোশ্চেনটি করব অ্যাফার্মেটিভে। তো অ্যাফার্মেটিভ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কারণ সেখানে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বটা আমরা ব্যবহার করব। আর আমাদের যেটা এখন চিন্তার বিষয় তা হচ্ছে কিভাবে নেগেটিভটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে লিখেই দিয়েছি নেগেটিভটা লিখতে হবে শর্ট ফরম্যাট আকারে। শর্ট ফরম্যাট বলতে আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে, যদি এখানে লিখতে হবে ইজেন্ট, আমরা লিখতে পারতাম সেখানে ইজ নট, তো সুতরাং আমাদের এখানে লিখতে হবে ইজেন্ট। এখানে লিখেছি আমি আরেন্ট, অর্থাৎ আর নট এর শর্ট ফরম্যাট হচ্ছে আরেন্ট। এখানে লিখেছি আমরা শ্যান্ট, অর্থাৎ শ্যাল নট এর শর্ট ফরম্যাট হচ্ছে শ্যান্ট। আমরা লিখেছি ওন্ট, অর্থাৎ উইল নট এই অপশনটার শর্ট ফরম্যাট হচ্ছে ওন্ট। এখানে লিখেছি আমরা কান্ট, অর্থাৎ ক্যান নট এর শর্ট ফরম্যাট হচ্ছে। শিক্ষার্থীরা, ট্যাগ কোশ্চেনটা সুন্দরভাবে করার জন্য আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি কিছু টেকনিক দিয়েছি, সেই টেকনিকটা তোমরা ভালোভাবে ফলো করবে। আশা করছি এই টেকনিকটা ফলো করার মধ্য দিয়ে তোমরা ভালো একটা কিছু অর্জন করতে পারবা। তা হচ্ছে, যদি তোমরা সেন্টেন্সের মধ্যে যদি তোমরা দেখতে পাও এম, তাহলে তোমরা দিবা ain't, অর্থাৎ ain't দিবা AIN''T ain't, অথবা না হলে aren't। অর্থাৎ এম থাকলে তোমরা ain't অথবা aren't ব্যবহার করতে পারো। ইজ থাকলে তোমরা ব্যবহার করবা isn't, আর থাকলে aren't, was থাকলে wasn't, were থাকলে weren't, have থাকলে haven't, has থাকলে hasn't, had থাকলে hadn't। এছাড়া আরও কিছু রয়েছে, shall থাকলে shan't, SHAN'T, will থাকলে won't, can থাকলে can't, could থাকলে couldn't, may থাকলে mayn't, might থাকলে mightn't, must থাকলে mustn't। এই অপশনগুলো তোমরা যখন দেখতে পাবা তখন তোমরা এগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর তোমাদেরকে আমি দেখাবো যদি সরাসরি সেন্টেন্সের মাঝে যদি তোমাদের
অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা এগুলো থাকলে এগুলো দিতে পারি, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে সরাসরি, তাহলে আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা দেখাবো। যদি কোনো সেন্টেন্সের মাঝে এম টু, আর টু এবং হ্যাভ টু থাকে, তাহলে আমরা ডোন্ট বসাবো। এখন প্রশ্নটা হচ্ছে যে এম টু, আর টু, হ্যাভ টু থাকলে ডোন্ট কেন বসাবো? এখানে কেন আমরা এইন্ট বসাবো না অথবা আরএন বসাবো না? এখানে কেন আমরা আরএন বসাবো না অথবা এখানে কেন আমরা হ্যাভেন বসাবো না? তোমাদেরকে খেয়াল করতে হবে, আগে আমরা যেই অক্সিলিয়ারি ভার্বটা আমি আলোচনা করেছিলাম সেটা ছিল টু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, আর এখানে সরাসরি এটা হচ্ছে মডাল ভার্ব। অর্থাৎ তোমরা সরাসরি শিখে নিতে পারো যে এম টু, আর টু এবং হ্যাভ টু থাকলে আমরা সরাসরি এখানে ডোন্ট শব্দটি আমরা ব্যবহার করব। একইভাবে যদি আমরা ইজ টু দেখি অথবা হ্যাজ টু দেখি, তাহলে আমরা ডাজেন্ট ব্যবহার করব। ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু থাকলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। এই তিনটা টেকনিক তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমরা ভালো করতে পারবে আশা করি। মূল ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, অর্থাৎ V1 বলতে আমি এটা বোঝাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে আমি বোঝাচ্ছি যে বেস ফর্ম অফ ভার্ব যেটা, যদি এমনটি থাকে তাহলে তোমরা অবশ্যই সেখানে বসাবা ডোন্ট। যদি মূল ভার্বটি যদি V2 হয়, V2 বলতে বোঝাচ্ছি আমি পাস্ট ফর্মকে, ভার্বের পাস্ট ফর্ম। যদি তোমাদের মূল ভার্বটি যদি V2 হয়, তাহলে আমরা বসাবো ডিডেন্ট। এরপর আমরা লিখছি মূল ভার্বটির শেষে যদি এস বা ইএস থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে যদি এস বা ইএস থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা বসাবো ডাজেন্ট। এরপরে আমরা আলোচনা করব একটা কনফিউজিং একটা আইটেম, সেই আইটেমটা হচ্ছে নিডের ব্যবহারটা আমরা আলোচনা করব। তা হচ্ছে নিডের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ V1 থাকে, তাহলে আমরা মনে করব সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটি থাকার কারণে আমরা অবশ্যই সেটাকে বলবো এটা একটা মডেল ভার্ব, তাহলে আমরা সেখানে একটা নিডেন্ট শব্দটা ব্যবহার করব। আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে যদি V1 যদি না থাকে, অর্থাৎ নিডের পরে যদি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম না থাকে, তাহলে এই নিড শব্দটা মেইন ভার্ব হিসেবে বিবেচিত হবে, আর এই মেইন ভার্ব হওয়ার কারণে তখন সেখানে আমরা ডোন্ট বসাবো। তো আজকে আমার এই আলোচনাটা এতটুকুই। আমরা পরবর্তী আলোচনা করব যে পার্ট 2, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের পার্ট 2। তো তোমরা অবশ্যই পার্ট 1-এর পাশাপাশি তোমরা পার্ট 2 ভালো করে দেখবে। আশা করছি তোমরা পার্ট 1-এর পাশাপাশি যখন পার্ট 2 দেখবে, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তরুণ থাকো। আল্লাহ হাফেজ।